গিরি নামক শহরের একজন নামকরা ব্যক্তি, যার এক ইশারাতে পুলিশ এবং গুন্ডা এক ঘাটে জল খায়। একদিন দুজন ছেলে তাদের বাড়িতে ঢুকে এসে তার স্ত্রীকে একা পেয়ে নগ্ন করে তার সাথে দুষ্কর্ম করে। নিজের স্ত্রীর অবস্থা দেখে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে গিরি, আর তারপর শুরু হয় গিরির সাথে তাদের দুজনের এক ভয়ানক যুদ্ধ। হ্যালো বন্ধুরা, গল্পটা নেওয়া হয়েছে 2024 সালে রিলিজ হওয়া পানি নামক মুভি থেকে। এমন প্রতিশোধ যা দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। মুভির শুরুতে দুজন ছেলেকে একটা বিল্ডিং এর ছাদের উপরে দেখতে পাওয়া যায়। একজনের নাম ডন সেবাস্টিয়ান আর অপরজনের নাম সিজু কেটি। দুজনে মিলে তাদের ফিউচার সেট করার কথা ভাবছে। তাদের বক্তব্য অল্প সময়ে বেশি টাকা কামিয়ে বড়লোক হতে হবে। পরের দিন সকালে একটা বাইক রিপেয়ারিং এর দোকান দেখানো হয়। একটা ছেলে বাইকের চাকা নিয়ে পাঞ্চার ঠিক করতে আসলে দোকানের মালিক পল জন আর সিজুকে টায়ারটা সারিয়ে দিতে বলে। তারা পলকে বলে, আজকে আমাদের ছুটির দিন, আমরা এই কাজ করতে পারবো না। যাওয়ার সময় তারা পলকে বলে, সারাদিন খাটাখাটনি করার পরে মাসের শেষে মাত্র 20,000 টাকা পাই। পকেটে একটু বেশি পয়সা আসলে না, সবার আগে তোমার গ্যারেজ ছাড়বো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতাকে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খেতে খেতে ডনকে লাগাতার কল করতে দেখা যায়, কিন্তু ডন আর ফোন তুলছে না। ঠিক ওই চায়ের দোকানের সামনে দিয়ে সুরেশ নামক এই লোকটি ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। সুরেশ একটা জমি সংক্রান্ত ব্যাপারে যোশী নামক এক বিল্ডারের সাথে ফোনে ঝামেলা করছে। কিছুক্ষণ পরে ওই দোকানের সামনে কুরুভিলা নামক এই লোকটি আসলে সুরেশ তাকে বলে, কুরু, আমি জমির ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি, তুমি একটু গিরি ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলো না। মুভিতে পুলিশ হেডকোয়ার্টারের একটি সিন দেখানো হয়। সেখানে পুলিশ কমিশনার রঞ্জিত বাকি পুলিশদেরকে নিয়ে মিটিংয়ে বসেছে। পুলিশ কমিশনার কল্যাণীকে দেখিয়ে বলে, এ হচ্ছে এএসপি কল্যাণী, আজকেই জয়েন করেছে। ট্রেনি হয়েও হোম টাউনে পোস্টিং পেয়েছে, একেই বলে ক্ষমতার ব্যবহার। কল্যাণী হেসে বলে, সেসব কিছু না স্যার, আসলে পোস্টিং এর সময় ফার্স্ট চয়েসে আমি ত্রিশূর দিয়েছিলাম তো, সে কারণের জন্য। অন্য একজন পুলিশ বলে ওঠে, আসলে কল্যাণী ম্যাডাম এই শহরের খুব ফেমাস মঙ্গলম পরিবারের থেকে এসেছে বলে হয়তো পোস্টিংটা পেয়েছে। কমিশনার বলে, কালকে আমি আইজি স্যারের সাথে মিটিং করেছি। এই শহরের আগের সব অ্যাক্টিভ গ্যাংগুলো ত্রিভান্দ্রম আর কোচি থেকে ছিল, কিন্তু বেশ কয়েক মাস ধরে ত্রিশূরের লোকাল গ্যাংয়ের নাম উঠে আসছে। পুলিশের সাপোর্ট ছাড়া কোনো গ্যাংই অ্যাক্টিভলি অপারেট করতে পারে না। তো কোন কোন গ্রুপ আছে এখন? একজন পুলিশ বলে ওঠে, স্যার এখানে লোকাল গ্রুপ তো অনেকেই আছে, কিন্তু তার মধ্যে দেবীর গ্রুপ সবচেয়ে বেশি পাওয়ারফুল। প্রচুর ওয়ারেন্ট বেরিয়েছে ওর নামে, কিন্তু তাও ওর বিরুদ্ধে কোনো কিছুই করা যায়নি। লোকে ওকে ওয়ারেন্ট দেবী বলে ডাকে। 400রও বেশি ছেলে আছে ওর আন্ডারে। কল্যাণীর মুখের অঙ্গভঙ্গি খুব একটা ভালো ঠেকছিল না। সে যেন এই কথাবার্তাগুলোতে খুব অসন্তুষ্ট, আর তার কারণটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। কমিশনার বলে, তোমরা আমার হেল্প করো আর না করো তাতে আমার কিছুই যায় আসে না, আমার কাজ তো আমাকে করতেই হবে। এই গ্যাংয়ের বিরুদ্ধে আমি স্টেপ নেবই। মুভির পরের সিনে আমরা ডন আর সিজুকে দেখতে পাই। পাশের একটি দোকান উদ্বোধনের অনুষ্ঠান চলছে। তাদের হাতে একটা বড় ছাতা আর একটা জলের বোতল দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পরে সুরেশ নামক এই লোকটাকে আসতে দেখা যায়। ডন সুরেশকে দাঁড় করিয়ে বলে, সুরেশ ভাই, যোশীর সাথে জমি নিয়ে কেন ঝামেলা করছেন? ওটা মিটিয়ে ফেলুন, নাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বেন। সুরেশ বলে, আমাকে ভয় দেখাচ্ছিস? তোদের মতন কত এলো আর কত গেল, রাস্তা ছাড়, কাজের দেরি হয়ে যাচ্ছে আমার। সিজু কিন্তু সেই ছাতাটাকে খুলে তাদেরকে গার্ড করে দাঁড়িয়েছে। দেখা যায় চোখের নিমেষে ডন একটা স্ক্রু ড্রাইভার নিয়ে সুরেশের গলায় কুপিয়ে সুরেশকে সেখানেই মেরে ফেলে, আর বডিটাকে পাশের এটিএম এর মধ্যে নিয়ে যায়। ডন সেই জলের বোতল থেকে জল নিয়ে নিজের হাতটা ধুয়ে ফেলে। ঠিক সেই সময় একজন মহিলা এটিএম এ আসলে সিজু তাকে বলে, এই এটিএমটা তো খারাপ, আপনি পরেরটাতে যান। ডন আর সিজু তাদের কাজ করে সেখান থেকে বেরিয়ে তাদের ড্রেস চেঞ্জ করার জন্য একটা জামা কাপড়ের দোকানে যায়। এই দোকানটারই আজকে উদ্বোধন হচ্ছে। এরপর মুভিতে গিরি এবং তার ওয়াইফ গৌরীকে দেখানো হয়। গিরি মঙ্গলাত বিল্ডার্স এর মালিক এবং এই শহরের একজন পাওয়ারফুল ব্যক্তি। কিছুক্ষণ পরে জয়রাম নামক একজন গিরিকে ফোন করে বলে, গিরি ভাই, আমি সুপার মার্কেটে এখানে একটা দোকানের উদ্বোধনে পারফর্ম করতে এসেছি। আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু দোকানের মালিক টাকা দিচ্ছে না। আমার সাথে অনেক আর্টিস্টও আছে, আমি তো এখানে একদম ফেসে গেছি। কথাটা শোনা মাত্রই গিরি বলে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। দেখা যায় কিছুক্ষণ পরে গিরি সেই দোকানের সামনে পৌঁছে গাড়ির থেকে 50,000 টাকা নিয়ে দোকানে ঢোকে। জয়রামকে গিরি তার হাতের টাকাটা দিয়ে বলে, 50,000 টাকা আছে, এটা রাখো। জয়রাম বলে, গিরি ভাই, আপনি দোকানের মালিকের থেকে টাকাটা উসুল করে দিন আমাকে।
গিরি বলে সেটা আমার উপর ছেড়ে দাও আর তুমি এখান থেকে যাও। দেখা যায় গিরি দোকানের মালিক যোশীকে একটা চড় মেরে বলে আজকের মধ্যে টাকাটা আমার বাড়িতে পৌঁছে দিবি, আর আমি কে সেটা তোর কর্মচারীর থেকে শুনে নিস। দোকান থেকে বেরিয়ে আসলে আমরা গিরির ভাই সাজিকে সেখানে দেখতে পাই, আর দেখা যায় দোকানদার গিরির পরিচয় জানতে পেরে টাকাটা তখনই পাঠিয়ে দেয়। অন্যদিকে ডন আর সিজুকে দেখা যায় যে তারা বারবার করে এটিএম এর সামনে দিয়ে ঘোরাফেরা করছে। তারা এটা দেখছে যে কেউ ডেড বডিটাকে দেখে এখনো পর্যন্ত পুলিশকে খবর দিয়েছে কিনা। ঠিক সেই মুহূর্তে ডনের গার্লফ্রেন্ড কবিতার সাথে ডনের দেখা হয়ে যায়। কবিতা ডনকে বলে তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন করছি আর তুমি কিনা এখানে ঘোরাফেরা করছো, এখনই চলো আমার সাথে। কিন্তু ডনের তো কাজ এখনো শেষ হয়নি। সে কবিতাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কবিতা না মানলে ডন বাধ্য হয়ে কবিতার উপর চিৎকার করে ওঠে, আর কবিতা রাগ করে সেখান থেকে চলে যায়। দেখা যায় ডনরা একটা জঞ্জাল ফেলার স্থানে গিয়ে তাদের পুরনো জামা কাপড় এবং ছাতাটাতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এরপর মুভিতে আমরা আবার গিরিকে দেখতে পাই। গিরির বোন কার্থুর আজকে জন্মদিন, আর কুরুমিল্লা অর্থাৎ কুরু হলো কার্থুরই স্বামী। কিছুক্ষণের মধ্যে গিরির মা ভিডিও কল করে কার্থুকে বলে আজকে আমার কিছু বন্ধু এসেছে, আমি তাদের সাথে একটু ব্যস্ত থাকবো, তোদের রাত্রিরে পার্টিতে আমি আজকে যেতে পারবো না। দোকানের ভিতরে গিরিদের অফিস। মূলত গিরি, গিরির ভাই সাজি এবং গিরির বোনের হাজবেন্ড কুরু, এরা সবাই মঙ্গলম বিল্ডার্সের সাথে যুক্ত। কিছুক্ষণের মধ্যে গিরির ভাগ্নি কল্যাণী সেখানে এসে হাজির হয়। কল্যাণী বলে আজকে পুলিশ হেডকোয়ার্টারে কমিশনারের সাথে তোমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল, তোমাদের সাথে কমিশনারের কি শত্রুতা বলো তো? সাজি বলে ওঠে আসলে তোদের কমিশনার গৌরীকে খুব পছন্দ করত, আর গিরির সাথে গৌরীর সম্পর্কটা মেনে নিতে পারছিল না, কিন্তু ও আর কিছুই করতে পারেনি। পরে পলিটিক্যাল সোর্স লাগিয়ে ট্রান্সফার করিয়ে দিয়েছিলাম ওর, আর সেই রাগটা এখনো রয়ে গেছে ওর মধ্যে। কথাগুলো শুনে গৌরী বলে ওঠে এগুলো এখন ছাড়ো তো, আমার খুব খিদে পেয়েছে, চলো না কোনো জায়গা থেকে গিয়ে খেয়ে আসি। তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে খেতে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ডনরা সেই এটিএম এর সামনে দিয়ে যেতে গিয়ে বাইরে রক্ত দেখতে পেয়ে চিৎকার করে বলে মার্ডার হয়েছে, এখানে মার্ডার হয়েছে। দেখতে না দেখতেই মুহূর্তের মধ্যে সেখানে লোকের ভিড় জমে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলে জিজ্ঞেস করে ডেড বডিটাকে সবার প্রথমে কে দেখেছে? তখন ডন, সিজু এবং অন্য একটি ব্যক্তি বলে ওঠে আমরা দেখেছি। পুলিশ তাদেরকে পুলিশ স্টেশনে এসে বয়ান দেওয়ার জন্য বলে। অন্যদিকে কল্যাণীর ফোনে মার্ডারের ব্যাপারে ফোন আসলে সে খাবার ছেড়ে উঠে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একজন লোক গিরিকে রেস্টুরেন্টে এসে সেই একই খবর দেয়। গৌরী গিরিকে বলে তুমি এইসব নিয়ে কিন্তু একদম মাথা ঘামিও না, পুলিশ তো আছে তদন্ত করার জন্য। দেখা যায় কল্যাণী সেই স্পটে গিয়ে পৌঁছালে কমিশনার কল্যাণীকে বলে এখানকার পুরো ফর্মালিটিস কমপ্লিট করে তুমি আমার কাছে রিপোর্ট করবে। কল্যাণী সেখানকার লোকাল সিআই কে জিজ্ঞেস করে এই এটিএম এর সিসিটিভি ফুটেজটা কি হলো? পুলিশ অফিসার বলে ম্যাডাম এটিএমটা 1.5 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে, এর কোনো কিছুই কাজ করছে না, তবে আশা করছি আশেপাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে। অন্যদিকে একজন পলিটিক্যাল লিডার সাজিকে ফোন করে জিজ্ঞেস করে সার্কেলের মার্ডারের ব্যাপারে কোনো খবর আছে? সাজি বলে না, আমার কাছে তো তেমন কোনো খবর নেই, আর আমি তো ডিভিকে ফোন করছি কিন্তু ডিভি তো আর ফোন তুলছে না, তবে মার্ডারের ব্যাপারে কোনো খবর পেলে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। কিছুক্ষণ পরে ডেভির ফোন আসে। সাজি ডেভিকে জিজ্ঞেস করে কিরে মার্ডারের ব্যাপারে কিছু জানিস নাকি? ডেভি বলে আপাতত তেমন কিছু জানি না, তবে আমাদের কোনো লোক এই কাজ করেনি, বাইরের কোনো লোক করেছে। গিরি দেবীকে বলে তুই খুব ভালো করে খোঁজটা নে যে কাজটা কে করেছে, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। দেবী বলে ঠিক আছে ভাই, আমি খোঁজ নিয়ে নেব, আর সন্ধ্যের পার্টিতে দেখা হচ্ছে কেমন? এই ডেভি নামক লোকটাই হচ্ছে ওয়ারেন ডেভি, অর্থাৎ যার সম্পর্কে কমিশনারের সাথে বাকি পুলিশদের আলোচনা হচ্ছিল। শহরের ছোট থেকে বড় যে কোনো রকম লেনদেনের কাজ ডেভিকে ছাড়া পূরণ হয় না। মুভির পরের সিনে আমরা ডন এবং সিজুকে ডনের গার্লফ্রেন্ডের সাথে পুলিশ স্টেশনে দেখতে পাই। তারা মার্ডারের ব্যাপারে স্টেটমেন্ট দিতে এসেছে পুলিশ স্টেশনে, মানে নিজেরাই খুন করে সেই খুনের স্টেটমেন্ট দিচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে। কতটা সাহস থাকলে এই কাজটা করা যায়। অন্যদিকে দেখা যায় গৌরী গিরিকে ফোন করে জিজ্ঞেস করে বিকালের বার্থডে পার্টির জন্য কেনাকাটা করেছো? গিরি বলে না, আমি তো একদম ভুলে গেছি, তুমি সুপার মার্কেটে চলে আসো, আমি সেখানেই পৌঁছাচ্ছি। ডনরা পুলিশ স্টেশন থেকে বেরোলে দেখা যায় সুরেশকে মারার জন্য যারা কন্ট্রাক্ট দিয়েছিল তারা ডনদেরকে ফোন করে বলে টাকাটা নেওয়ার জন্য তোমরা সুপার মার্কেটের সামনে আসো। কিছুক্ষণ পরে ডন আর সিজুকে সুপার মার্কেটের বাইরে দেখা যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কন্ট্রাক্টের 10 লাখ টাকাটা দিয়ে তারা কি করবে। ডন বলে আমার একটা বাইক কেনার ইচ্ছা আছে। সিজু বলে ওঠে বাইক দিয়ে কি করবি? আমার তো বাইক আছেই। দেখা যায় কিছুক্ষণের মধ্যে গৌরী সুপার মার্কেটের সামনে এসে গাড়ি থেকে নামলে ডন গৌরীকে দেখে তার শরীরের লোভে পড়ে যায়। ডন আর সিজু গৌরীর পেছন পেছন সুপার মার্কেটের মধ্যে ঢুকে আসে। ডন গৌরীর দিকে ইশারা করে সিজুকে বলে ফিগারটা দেখেছিস, পুরো মাখন, দাঁড়া একটু টাচ করে আসি। ডন গৌরীর কোমরে টাচ করলে গৌরী রেগে গিয়ে ডনকে এক কষিয়ে থাপ্পড় মারে আর সুপার মার্কেট থেকে বেরিয়ে চলে আসতে যায়। আর ঠিক সেই সময় দেখা যায় গিরি সুপার মার্কেটে এসে পৌঁছায়। গৌরী গিরিকে বলে চলো এখান থেকে চলো। গিরি বলে তুমি তো তেমন কিছুই কেনোনি, তা চলে যাবে বলছো কেন?
গৌরী ডনদের দিকে রাগের চোখে তাকালে গিরি কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়। দেখা যায় গিরি ডনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছিস তোরা? ডন বলে, আপনার জেনে লাভ কি, নিজের কাছে যান। গিরি তৎক্ষণাৎ ডনকে ধরে মারতে শুরু করে, আর সেটা দেখে সিজু গিরিকে মারতে আসলে সিজুও গিরির হাতে মার খায়। গিরি তাদের দুজনকে মেরে খুব বাজেভাবে জখম করে দেয় আর গৌরীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। মুভিতে গিরির বাড়ির পার্টির সিন দেখানো হয়। সেখানে গিরির বন্ধু, রিলেটিভ সবাইকে দেখতে পাওয়া যায়। গৌরী খুব সুন্দর ক্লাসিক্যাল ডান্স করে সবাইকে দেখাচ্ছিল। পার্টিতে সবাই খুব আনন্দ করে। মুভিতে পরের দিন সকালে সুরেশের শেষকৃত্যের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা যোশীকে দেখতে পাই। সুরেশরা 2 ভাই আর সুরেশের ভাইয়ের 2 ছেলে। সবাই এটাই ভাবছে যে সুরেশের জমির জন্য যোশী খুনটা করিয়েছে। সেখানে আমরা গিরিদের পুরো টিমকে দেখতে পাই। দেখা যায় দেবীরা যোশীকে গাড়িতে উঠিয়ে জিজ্ঞেস করে, সুরেশের মার্ডারের পেছনে তোর হাত নেই তো? যোশী বলে, আমি শুধু ওকে জমি বিক্রি করার জন্য বলেছিলাম, কিন্তু সেটাতে উনি রাজি হননি। এর থেকে বেশি আমি কিছু করিনি। কথাটা শুনে দেবীরা যোশীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। ওদিকে হসপিটালে ডন আর সিজুকে দেখতে পাওয়া যায়। গিরির হাতে মার খেয়ে খুব বাজেভাবে জখম হয়ে তারা এখন হসপিটালে ভর্তি। কিছুক্ষণ পরে আমরা সুরেশের ভাইয়ের 2 ছেলেকে সেখানে দেখতে পাই। তারা কন্ট্রাক্টের 10 লাখ টাকা দিতে এসেছে। এখান থেকে আমরা জানতে পারি যে সুরেশের ভাইয়ের 2 ছেলেই সুরেশকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল। মূলত সুরেশ মারা গেলে সেই সম্পত্তি তার ভাই পাবে, আর সেখান থেকে এরা দুজন যোশীর সাথে সুরেশের জমি নিয়ে গন্ডগোলের সুযোগ নিয়ে তারা সুরেশের মার্ডারটা প্ল্যান করে, যাতে মার্ডারের পর দোষটা যোশীর উপর গিয়ে পড়ে। তারা চলে গেলে ডন সিজুকে বলে, টাকাটা তো পেলাম ভাই, কিন্তু গিরি আর ওর ওয়াইফকে যে ভুলতে পারছি না আমি। সিজু বলে, আমিও ভুলতে পারছি না। দেখা যায় হসপিটাল থেকে ছাড়া পেয়ে তারা গিরিকে ফলো করতে থাকে। একদিন তারা গিরির বাড়ির চারপাশে ঘোরাফেরা করছিল। তারা জানতো যে গিরি বাড়িতে নেই। এদিকে দেখা যায় যে ঘরের মধ্যে গৌরী টিভি দেখছে। গিরি গৌরীকে ফোন করে বলে, আমি একটা নতুন প্রপার্টি দেখতে এসেছি, কাজটা শেষ হলে আমি ফিরে আসবো। এর মধ্যে গৌরী কাঁচের বোতল ভাঙার শব্দ পায়। শব্দ কোথা থেকে আসলো সেটা দেখতে গিয়ে সে দেখে যে ডন আর সিজু ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামছে। গৌরী চিৎকার করে সবাইকে ডাকে, কিন্তু সেই সময় সেখানে কেউ ছিল না। ডন গৌরীকে বলে, আপনাকে একটু টাচ করেছিলাম বলে আপনি তো খুব রেগে গেছিলেন দেখলাম। আমরা তো আপনাকে সরি বলতে এসেছি, আপনি ভয় পাচ্ছেন কেন? দেখা যায় গৌরী ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করতে গেলে ডন দরজার মাঝে একটা চাকু ঢুকিয়ে দেয়। আর দেখা যায় শেষমেশ ডনরা সেই ঘরে ঢুকে আসে। সিজু ফোনে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। ডন গৌরীর শাড়ি দিয়ে তার হাতটাকে বেঁধে গৌরীর ঠোঁটে এক কামড় বসিয়ে দেয়। ডন বলে, শুধু টাচ করার জন্য আপনার হাজবেন্ড আমাদেরকে মেরেছিল, তার মানে ভিতরে তো খাজানা আছে, তাই না? এই বলে গৌরীর ব্লাউজটা এক টান দিয়ে ছিঁড়ে দেয় ডন। আর গৌরীর নগ্ন শরীরের ভিডিও রেকর্ডিং করে ডনরা সেখান থেকে চলে যায়। গিরি খবর পেয়ে বাড়িতে ফিরে আসে। সে এসে দেখে যে সেখানে সবাই উপস্থিত। সাজি গিরিকে জানায় ডক্টর এসেছে। সে বলেছে গৌরীর ফিজিক্যাল কোনো সমস্যা নেই। গিরি গৌরীর ঘরে ঢুকে আসে। গৌরী গিরিকে দেখে কান্নায় ভেঙে পড়ে। আর গিরিও গৌরীর এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে ঘর থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে গিরির মা এসে পৌঁছায়। গিরির মা জিজ্ঞাসা করে, ঘটনাটা কি হয়েছে? সাজি গিরির মাকে পুরো ঘটনাটা খুলে বলে। গিরির মা গৌরীর ঘরে ঢুকে গৌরীকে বলে, শোনো মা, কোনো ছেলে যখন একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার শরীরকে স্পর্শ করে, তখন সেই মেয়েটার উপর দিয়ে কি যায় সেটা আমি বুঝি। এটা একটা অ্যাক্সিডেন্ট। যেরকম অ্যাক্সিডেন্টের সময় কারোর হাতে কিছু থাকে না, ঠিক সেই রকম এই ক্ষেত্রেও আমাদের হাতে কিছুই নেই। এটাকে অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও। গিরি আবার গৌরীর ঘরে ঢুকলে গিরির মা তাকে বলে, গৌরীর দেখাশোনা করিস, এখন ওর সব থেকে বেশি তোকে প্রয়োজন। আর আমি জানি যে ওই জানোয়ারগুলোকে তুই খুঁজে বের করবি। ওদেরকে খুঁজে পেলে একেবারে ধুলোয় মিশিয়ে দিবি, যাতে পরে আর কারুর সাথে এরকম না হয়। গিরির মা বলে, সবাই ঘরের বাইরে যাও আর গিরিকে গৌরীর সাথে কথা বলতে দাও। সবাই চলে গেলে দেখা যায় গৌরী গিরিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গৌরী বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু গিরির মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। ডন আর সিজুকে পেলে গিরি যে কি করবে সেটা গিরির মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তখন। এরপর মুভিতে ডন আর সিজুকে দেখানো হয়। ডন সিজুকে বলে, সিজু, আমার মনে হচ্ছে আমরা ধরা পড়ে যাব। সিজু বলে, আমরা কিভাবে ধরা পড়বো? আমাদের তো কোনো যাওয়ার জায়গাই নেই। ওরা আমাদেরকে কোনোদিনও ধরতে পারবে না, কিন্তু দরকার পড়লে আমরা ওদের কাছে পৌঁছাতে পারবো। আর তারপর প্রয়োজন হলে আমরা বিহারে পালিয়ে যাব। ডন বলে, সবার আগে আমাদেরকে বাইক এবং পোশাক চেঞ্জ করতে হবে। এবার মুভিতে গিরির বাড়ির একটা সিন দেখানো হয়। সেখানের সিসিটিভি ক্যামেরা থেকে ডন এবং সিজুর ফটোটা নিয়ে দেবীকে দেখালে দেবী সেই ফটোটা তার গ্যাংয়ের কাছে ফরওয়ার্ড করে দেয়। দেবী বলে, এদেরকে না পেলে এদের পরিবার এবং এদের রিলেটিভ যাদেরকে পাবি সবাইকে তুলে নিয়ে চলে আয়। গিরিরা আলাদা আলাদা ভাবে তাদের নিজেদের লোকেদেরকে ডন এবং সিজুর পিছনে লাগিয়ে দেয়। কুরু বলে, আমরা কি পুলিশের সাহায্য নিতে পারি? দেবী কুরুকে পাশে ডেকে বলে, তুই চিন্তা করিস না, আমি সবটা দেখে নিচ্ছি, পুলিশের কোনো দরকার নেই।
কিছুক্ষণ পরে কল্যাণী সেখানে এসে উপস্থিত হয়। সে গিরিকে জিজ্ঞেস করে, পুলিশে কমপ্লেন করলে হতো না, আমরা তাহলে অফিসিয়ালি স্টেপ নিতে পারতাম। গিরি বলে, কোনো দরকার নেই, আমরা নিজেরাই দেখে নিচ্ছি। এর মধ্যে দেখা যায় সবার কাছে সেই ফটোটা ছড়িয়ে পড়াতে সে টায়ার রিপেয়ার করাতে আসা ছেলেটা ডন এবং সিজুকে চিনে ফেলে। দেবী তাদেরকে এসে দেখা করতে বলে। অন্যদিকে পুলিশের কাছে গিরির বাড়িতে ঘটে যাওয়ার ঘটনাটার খবর পৌঁছে যায়। পুলিশ কমিশনার সব পুলিশদের উদ্দেশ্যে বলে, গিরিরা ডনদেরকে ধরার আগে আমাদেরকে স্টেপ নিতে হবে, না হলে পাবলিকের কিন্তু পুলিশের উপর থেকে ভরসা উঠে যাবে। অন্য একজন পুলিশ বলে, আমরা ধরার আগে ওরা গ্যারান্টি ধরে ফেলবে স্যার। আসলে গিরি, সাজি, দেবী, কুরুমিল্লা এরা সব একসঙ্গে ব্যবসা করে। এদের নেটওয়ার্ক অনেক বড় পলিটিক্যাল কানেকশন আছে এদের। আর তাছাড়া ব্যবসা বাদে এরা প্রতি মাসে 25 থেকে 30 লাখ টাকা করে শুধুমাত্র ভাড়া থেকে কামায়। এরা নিজেরা কারোর সাথে শত্রুতা করতে যায় না, আর এদের সাথে কেউ শত্রুতা করলে তারা তাদেরকে গোড়ার থেকে মিটিয়ে দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় এক পুলিশ অফিসার দেবীকে ফোন করে বলে, ডন আর সিজুর পেছনে আমরাও লোক লাগিয়েছি, তবে আমাদের সোর্স থেকে আমরা জানতে পারি যে ওদের তেমন কোনো বন্ধু বান্ধব নেই এবং তেমন কোনো যাওয়ার জায়গাও নেই। আর আরেকটা কথা, এটিএমে যে সুরেশের মার্ডারটা হয়েছে, সেই মার্ডারটা যতদূর সম্ভব এই দুজনেই করেছে। তার কারণ মার্ডার হওয়ার আগে এদেরকে এটিএম এর সামনে দিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। পাশের একটা দোকানের উদ্বোধন হচ্ছিল বলে সেখানকার একটা স্পিকার নিয়ে ওরা এটিএম এর সামনে রেখে দেয়, যাতে মার্ডার করার সময় পাবলিক কোনো শব্দ না শুনতে পায়। এদিকে দেবীর বাড়িতে সেই গ্যারেজের মালিক পলকে দেখা যায়। পল বলে, ওরা 1.5-2 বছর ধরে আমার ওখানে কাজ করছে, ওরা যে এরকম বেরোবে সেটা আমি জানলে ওদেরকে অনেক আগেই কাজ থেকে বার করে দিতাম। দেখা যায় তখনই সেই টায়ার সারাতে আসা ছেলেটি এবং তার সাথে দুজন দেবীর ঘরে ঢুকে আসে। এই ছেলেটির নাম জয়। দেবী ডন এবং সিজুর কথা জিজ্ঞেস করলে জয় বলে, এরা মার্কেটের নতুন ছেলে, ডন লোকাল ছেলে আর সিজু বাইরে থেকে এসেছে, ওদেরকে আমি 1-2 কন্ট্রাক্ট ধরিয়ে দিয়েছিলাম। কথাটা শোনা মাত্র এই দেবী জয়কে মেরে জয়ের নাক ফাটিয়ে দেয় আর বলে, আমার লোকেদের সাথে গিয়ে ডনের বাড়ি দেখিয়ে দে। দেখা যায় ডনের বাড়িতে গিয়ে তারা ডনের বাবাকে গাড়িতে তুলে নিয়ে দেবীর বাড়িতে নিয়ে চলে আসে। অন্যদিকে দেবী সাজিকে ফোন করে বলে, ওরা কোনো সাধারণ ছেলে না, পুলিশ বলেছে এটিএম এর মার্ডারটাতে নাকি ওদের হাত আছে, ওরা আপাতত পালিয়ে বেড়াচ্ছে। ডনের বাবাকে আমরা তুলে নিয়ে এসেছি। সাইবার সেল থেকে আমরা ওদের নাম্বার ট্রেস করে জানতে পেরেছি যে ওরা ত্রিশূরের বাইরে যায়নি। রাস্তাতে পুলিশ এবং আমাদের লোক নজর রাখছে, ওরা এখান থেকে বেরোতে পারবে না, 2-1 দিনের মধ্যেই ওদেরকে ধরে ফেলবো। অন্যদিকে আমরা সিজু এবং ডনকে দেখতে পাই নদীর ধারে একটা কুড়ে ঘরে ডন তার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। ডন কাজ শেষ করে ঘরের থেকে বেরিয়ে আসলে সিজু ডনকে বলে, ওরা আমাদেরকে পাগলা কুকুরের মতন খুঁজছে, আমাদেরকে এক্ষুনি আমাদের ফোন এবং সিম কার্ড ফেলে দিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যেতে হবে। ডন আর সিজু কবিতাকে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। দেখা যায় তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেবীর টিম সেখানে এসে হাজির। তারা কবিতাকে জিজ্ঞেস করে, ডন এবং সিজু কোথায় গেছে, ওদেরকে ফোন কর। কবিতা কথাটা শুনে বলে, কেন ফোন করব, আপনারা কি? কবিতাকে ভয় দেখানোর জন্য দেবীর টিমের একজন বন্দুক বার করে কবিতার পায়ের সামনে একটা গুলি চালায়, আর কবিতা তৎক্ষণাৎ ভয় পেয়ে ডনকে ফোন করে, কিন্তু ডনের ফোন কানেক্ট হচ্ছে না। দেখা যায় দেবীর লোকেরা কবিতাকে গাড়িতে তুলে নিয়ে চলে আসে। অন্যদিকে দেখা যায় রাতের বেলা ডন এবং সিজু নতুন একটি ফোন এবং একটি সিম কার্ড কিনে তার বাবার নাম্বারে ফোন করে। ডন জানে না যে দেবীর লোকেরা ডনের বাবাকে তুলে নিয়ে গেছে। ডনের বাবার ফোনে ফোন করাতে ওই দিক থেকে ডনের বাবার চিৎকার শুনতে পাওয়া যায়। ডন বুঝে যায় যে তার বাবাকে দেবীর লোকেরা তুলে নিয়ে গেছে। দেবী বলে, তুই আর সিজু যদি এক্ষুনি আমার এখানে না আসিস তাহলে তোর পুরো পরিবারকে আমরা শেষ করে দেবো। দেখা যায় ডন ফোনটা কেটে দিয়ে রাস্তায় ফেলে দেয়। ডন সিজুকে বলে, এখন কি করব? যদি সারেন্ডার করি তাহলে তো মরবই, আর যদি পালাতে যাই তাহলে তো আমার পরিবার বাঁচবে না। সিজু ডনকে বলে, আরও একটা রাস্তা আছে, আমরা ওদেরকে অ্যাটাক করব। অন্যদিকে দেখা যায় দেবীর ফার্ম হাউসে পার্টি চলছে। দেবীর একটু টায়ার্ড লাগছিল বলে দেবী গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে এসে ঘুমিয়ে পড়ে। আর দেখা যায় ডনরা দেবীকে ফলো করতে করতে দেবীর বাড়িতে ঢুকে পড়ে, আর ঘুমের মধ্যেই দেবীর হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে দেবীকে ঘুম থেকে তোলে। দেবী চিৎকার করে তার লোকেদেরকে ডাকলে ডন হাসতে হাসতে বলে, ওদেরকে তো অনেক আগেই শেষ করে দিয়েছি। ডন বলে, তোর তো শত্রুতা ছিল আমার সাথে, বেকার আমার বাবাকে মাঝখানে জড়ালি কেন? কথা বলতে বলতে সিজু দেবীর ড্রয়ার খুললে সেখানে দেবীর বন্দুকটা দেখতে পায়, আর দেখতে না দেখতেই ডন সেই বন্দুক দিয়ে দেবীর শরীরটাকে ঝাঁঝরা করে দেয়। আর তারপর দেবীর ড্রয়ারে রাখা বেশ কিছু টাকা পয়সা এবং সেই বন্দুকটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। খুনের খবর পেয়ে সবাই দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। শহরের এত বড় একজন মস্তানের এইভাবে যে মৃত্যু হবে সেটা যেন কেউ ভাবতেই পারেনি। সেখানে আমরা গিরিকেও দেখতে পাই। গিরি দেবীর ঘরে ঢুকে দেবীর মৃতদেহটাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। গিরি কান্নায় ভেঙে পড়ে। গিরি দেবীর মৃত্যুটাকে মেনে নিতে না পেরে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসে। কিছুক্ষণ পর একটা ব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময়
সময় গিরির গাড়িটা পাঞ্চার হয়ে যায়। গিরি গাড়ির দরজা খুলে নিচে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলে দেখা যায় হঠাৎ একটা গুলি এসে তার গাড়ির পিছনের কাঁচে লাগে। গিরি বুঝে যায় যে তার উপর অ্যাটাক করা হচ্ছে। গিরি গাড়ি থেকে নিচে নেমে এসে দেখার চেষ্টা করলে দেখা যায় একটা গুলি এসে তার কাঁধে লাগে, কিন্তু গিরিও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তার গাড়ি থেকে বন্দুক বার করে আন্দাজ করে একটা গুলি চালায়, আর দেখা যায় ডন এবং সিজু বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, আর গিরিও গাড়ি ঘুরিয়ে তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর একটা মোড় আসলে দেখা যায় ডন একটা ইট দিয়ে গিরির গাড়ির সামনের কাঁচে ছুঁড়ে মেরে গাড়ির কাঁচটাকে ভেঙে দেয়। গিরি গাড়ি থামিয়ে দিলে সিজু পুরো গাড়িটাতে এলো পাথারি গুলি চালিয়ে গাড়িটাকে ঝাঁঝরা করে দেয়, আর তারা একটু দূরে লুকিয়ে পড়ে। তারা বলা বলি করতে থাকে যে মনে হয় গিরি মারা গেছে। সিজু বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ডন বলে চিন্তা করছিস কেন, আমাদের কাছে তো টাকা আছে। ডন এবং সিজু সেখান থেকে বাইক নিয়ে রওনা দিলে দেখা যায় কিছুক্ষণ পরে রাস্তার মাঝখানে গিরি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে তারা পালাতে চেষ্টা করলে গিরি আবার তাদের গাড়ি নিয়ে তাড়া করে। দেখা যায় সেই ব্রিজের উপরে গিরি ডনদের মোটরসাইকেলটাকে ওভারটেক করে ব্রেক মারলে ডনরা গিরির গাড়িতে ধাক্কা লেগে নদীর জলের মধ্যে পড়ে যায়। গিরি গাড়ি থেকে নেমে এসে সেখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। সে মনে মনে ভাবে যে তারা হয়তো নদীর জলে তলিয়ে গেছে। এবার মুভিতে হসপিটালের একটি সিন দেখানো হয়। সেখানে আমরা গিরিকে ড্রেসিং করতে দেখতে পাই। গৌরী বাইরে বসে বসে কাঁদছে। সে মনে করে যে তার জন্যই যত সব ঝামেলা শুরু হয়েছে। অন্যদিকে সাজি এবং কুরু যেন দেবীর মৃত্যু এবং গিরির গায়ে গুলি লাগার ঘটনাগুলোকে মেনে নিতেই পারছে না। একটা সামান্য ব্যাপার যে এত বড় আকার ধারণ করতে পারে সেটা তাদের ধারণার বাইরে ছিল। অন্যদিকে পুলিশ ব্রিজের নিচে তল্লাশি করে কোনো কিছুই উদ্ধার করতে পারে না, তাই সকলে মনে করে যে ডনরা হয়তো মারা গেছে। এরপর বেশ কিছুদিন কেটে গেলে দেখা যায় গিরি তার ফার্ম হাউসে তার পুরো পরিবারকে নিয়ে ছুটি কাটাতে এসেছে। সেখানে আমরা সাজি, কুরু এবং পরিবারের সব সদস্যদেরকে দেখতে পাই। এক কথায় তারা দেবীর মৃত্যু এবং বাকি ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভুলানোর চেষ্টা করছে। কুরু গিরিকে বলে অনেকগুলো দিন তো হয়ে গেল ওরা নিখোঁজ, আমার মনে হয় ওরা আর বেঁচে নেই, আর পুলিশও তো তন্ন তন্ন করে ওদেরকে খুঁজছে। ওরা বেঁচে থাকলে ঠিকই ধরা পড়ে যেত। দেখা যায় সাজিও কুরুর কথাতেই সম্মতি দেয়। কিছুদিন পরে আমরা সুরেশের ভাইয়ের দুই ছেলেকে দেখতে পাই। পুলিশ তাদেরকে সুরেশের মার্ডারের জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু মূল অপরাধী ডন এবং সিজু এখনো পর্যন্ত পলাতক। রাতের বেলা কুরুকে আমরা ডনের বাড়ির সামনে ডনের প্রতিবেশীর সাথে কথা বলতে দেখতে পাই। কুরু জিজ্ঞেস করে ডনরা এখানে আসেনি তো? প্রতিবেশীরা বলে না না, ওরা এখানে আসেনি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ডনদের বাড়ির লাইটটা জ্বলতে দেখে কুরুর একটু সন্দেহ হয়, আর কিছুক্ষণ পরে দেখা যায় অন্ধকারের মধ্যে ডন এবং সিজু কুরুর সামনে এসে উপস্থিত। ডনরা বলে কি আমার প্রতিবেশীকে টাকা দিয়ে আমাদের উপর নজর রাখা হচ্ছে? এই কথা বলে তারা কুরুকে একটি ধারালো অস্ত্র দিয়ে কুপাতে শুরু করে, আর কুরুর ফোন থেকে গিরিকে ফোন করে বলে কি গিরি ভাই, এখনো আমাদেরকে খোঁজা হচ্ছে? যদি কুরুকে বাঁচাতে চাও তাহলে এসে নিয়ে যাও এখান থেকে, ওকে তো আমরা আধমরা করে দিয়েছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে গিরি সেখানে ছুটে আসে এবং দেখে যে গাড়ির ডিকির মধ্যে কুরু আধমরা অবস্থাতে পড়ে আছে। গিরি আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায়, আর এদিকে দেখা যায় গিরিদের পুরো টিম পুরো হসপিটালকে ঘিরে রেখেছে। কুরুর অপারেশন শুরু হয় হসপিটালে। দেখা যায় গিরির এবং কুরুর বাড়ির সব লোকেরা হসপিটালে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে, আর সেখানে গৌরী তো আরো ভেঙে পড়েছে। গিরির মা বলে এখানে সকলের থাকা উচিত হবে না, কারোরই মানসিক পরিস্থিতি খুব একটা ভালো না, তোরা সবাই চলে যা, আমি এখানে আছি। গিরির মার কথা মতন সবাই হসপিটাল থেকে বেরিয়ে চলে আসে, আর ঠিক সেই সময় পুলিশকে হসপিটালের মধ্যে ঢুকতে দেখা যায়। পুলিশ গিরি এবং সাজিকে দেখে বলে আমাদের পুরো ফোর্স নেমেছে আজকে, ওদের ফোন নাম্বার ট্রেস করে দেখা গেছে যে ওরা শহর থেকে বাইরে বেরোয়নি, আজকে রাতের মধ্যেই ধরে ফেলবো, দয়া করে আপনারা আইন হাতে নেবেন না। সাজি পুলিশকে বলে কিছুদিন আগে যখন ডিভি মার্ডার হয়েছিল তখনও একই কথা বলেছিলেন, আর সেই রাতে গিরির হাতে গুলি লাগে, আর আজকে কুরুর এই অবস্থা। আপনারা এখনো ভাবছেন যে আমরা আপনাদের উপর ভরসা করে বসে আছি? ধরা তো ওরা পড়বেই, এবং সেটা আমাদের হাতেই পড়বে। আর এটাও জেনে রাখুন যে ওরা ধরা পড়লে আপনারা ওদের আর কোনোদিনও খুঁজে পাবেন না। অন্যদিকে গিরির মা ডেভির স্ত্রীকে বলে আমার একটু পায়ে ব্যথা করছে, আমি একটু রেস্ট নিয়ে আসি। এই বলে সে লিফটে ওঠে। কিছুক্ষণ পরে দেখা যায় পিছনে দাঁড়িয়ে থাকা বোরখা পরা দুজনের মধ্যে একজন পর্দা সরিয়ে বলে আপনি গিরির মা না? বোরখার মধ্যে ডন এবং সিজুকে দেখতে পাওয়া যায়। তারা গিরির মাকে অ্যাটাক করলে দেখা যায় গিরির মা ডনের হাতটা মুচকে দেয়, আর দেখা যায় সঙ্গে সঙ্গে সিজু গিরির মার গলায় চাকু দিয়ে এক কোপ দেয়। তারা গিরির মায়ের ফোন থেকে গিরিকে ফোন করে বলে গিরি ভাই, নিজের মাকে হসপিটালে একা রেখে দিয়ে চলে গেছো, দেখো তোমার মার কি অবস্থা করেছি।
গিরি গাড়ি ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে আবার রওনা দেয়। গিরি সাজিকে ফোন করলে সাজি বলে অনেকটা রক্তপাত হয়ে গেছে, কিন্তু ঘটনাটা হসপিটালের মধ্যে ঘটেছে বলে প্রাণহানি হয়নি। কিছুক্ষণ পরে গিরির টিমের একজন ফোন করে জানায় যে পুলিশের কাছে ডনরা স্যারেন্ডার করেছে, তাদেরকে এখন পুলিশ স্টেশনে লকআপে বন্দি অবস্থায় রাখা হয়েছে। গিরি হসপিটালে না গিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। গিরি লকআপের সামনে গেলে ডন বলে ওঠে, আপনি এত বড় একজন লোক হয়ে আমাদের কিছুই করতে পারলেন না। দেখুন, আমাদেরকে কালকেই কোর্টে চালান করা হবে আর সেখান থেকে আমাদের জেল হবে। আমরা এই ডিসিশনে বেশ খুশি। দেখা যায় পুলিশ কমিশনার সেখানে এসে হাজির। কমিশনার গিরিকে বলে, ওদের উপর এত পরিমাণে চার্জ লাগিয়েছি যে ওরা সারা জীবনে জেল থেকে বেরোতে পারবে না, কিন্তু তোমার এখানে থাকাটা আইনত অন্যায়। গিরি কমিশনারের কথাটা শুনে সেখান থেকে বেরিয়ে চলে আসে। মুভির সিন চলে যায় পরের দিন সকালে। দেখা যায় কোর্টে ডন এবং সিজুকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে পুলিশের গাড়ি থেকে নামালে তারা দেখতে পায় যে চারিদিকে শুধু গিরির লোকেরা ভর্তি। আর দেখতে না দেখতেই হঠাৎ করে ডন এবং সিজুর কাঁধে আচমকা দুটো গুলি এসে লাগে। পুলিশ কমিশনার কোনো রকমে পুলিশের সাহায্যে সেই জায়গাটাকে গার্ড করে ডন এবং সিজুকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। দেখা যায় গিরিও গাড়ি নিয়ে পুলিশের গাড়িটাকে ফলো করতে শুরু করেছে। ডন এবং সিজু বুঝে যায় যে তাদের এই অবস্থা গিরি করেছে এবং গিরি তাদেরকে এত সহজে ছাড়বে না। ডন এবং সিজুকে হসপিটালে নিয়ে এসে তাদের অপারেশন করে তাদের গুলি বার করা হয়। তারা এখন সুস্থ। দেখা যায় ডন এবং সিজুর ঘরে পুলিশ পাহারা দিচ্ছে। অন্যদিকে বাইরে পুলিশ কমিশনার অন্য পুলিশদেরকে গিয়ে বলে, ডন আর সিজুকে যদি গিরিদের মারার হতো তাহলে তারা কোর্টের বাইরেই মেরে ফেলতো। আমার মনে হয় ওদের কোনো বড় প্ল্যান আছে। দেখতে না দেখতে নিচে গিরিদের দলের লোকেদের সাথে অন্য একটি টিমের লোকেদের প্রচন্ড বাজেভাবে ঝামেলা লেগে যায়। সেই ঝামেলা সামাল দেওয়ার জন্য কমিশনার অতিরিক্ত ফোর্স ডাকে। আর হঠাৎ দেখা যায় একটি অ্যাম্বুলেন্স ব্রেক ফেল করে একটি গাড়ির মধ্যে গিয়ে জোরে ধাক্কা মারে আর সকলের অ্যাটেনশন সেই অ্যাম্বুলেন্সের উপর গিয়ে পড়ে। হঠাৎ করে কমিশনারের ডন এবং সিজুর কথাটা মনে পড়ে যায় এবং কমিশনার এটা বুঝে যায় যে এটা গিরিদের একটা চাল। কমিশনার পুলিশ টিম নিয়ে ছুটে ডনদের ঘরের সামনে যায়, কিন্তু সেখানে দরজাটা ভিতর থেকে লক করা। কমিশনার কোনো রকমে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে আসলে দেখা যায় পুরো ঘরটা ধোঁয়ায় ভর্তি আর সেখানে ডন এবং সিজু কেউই নেই। দেখা যায় গিরিরা দেয়ালের মধ্যে একটা বড় ছিদ্র করে তাদেরকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে গেছে। সেই দেয়াল ভাঙার আওয়াজটা লুকোনোর জন্যই অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। কমিশনার পুরো পুলিশ টিম নিয়ে ডন এবং সিজুকে খোঁজার জন্য লেগে পড়ে। কমিশনারের অর্ডারে গিরি এবং সাজির লোকেশন ট্র্যাক করা হয়। সাজির ফোন লোকেশন খুঁজে পেয়ে কমিশনার সাজির সামনে গিয়ে পৌঁছালে সাজি কমিশনারদের গাড়িটাকে ক্রস করে বেরিয়ে চলে যায়। এদিকে শহরে তখন একটা বড় পুজোর উৎসব চলছে। চারিদিকে প্রচুর ভিড় এবং আওয়াজ। এক পুলিশ অফিসার কমিশনারকে বলে, স্যার, ডন এবং সিজু যদি একবার ওদের হাতে পড়ে তাহলে ওদের আর রক্ষা নেই। আমার মনে হয় না ওদেরকে আমরা আর খুঁজে পাবো বলে। আর ওরা গিরিদের যা ক্ষতি করেছে তাতে এত সহজে গিরিরা ওদেরকে মারবে না। অন্যদিকে দেখা যায় একটি প্লাস্টিকের কারখানাতে গিরি ডন এবং সিজুকে এনে রেখেছে। গিরি ডন এবং সিজুর দিকে একটা হাতুড়ি এবং একটি স্ক্রুড্রাইভার ছুড়ে দেয় আর দেখা যায় সঙ্গে সঙ্গে তারা সে হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার নিয়ে গিরিকে অ্যাটাক করতে আসে। কিন্তু দেখা যায় গিরি নিজেকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে তাদেরকে বাজেভাবে মারতে শুরু করে আর সে হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার দিয়ে খুব বাজেভাবে জখম করে দেয় ডন এবং সিজুকে। তাদেরকে প্রায় আধমরা করে গিরি তাদের হাতে দড়ি বেঁধে একটি রডের সাথে ঝুলিয়ে দেয়। ডন আর সিজু কিন্তু তখনও গিরির সম্পর্কে মজা করে যাচ্ছে। ডন সিজুকে জিজ্ঞেস করে, সিজু ভাই, তোমার কি ব্যথা লাগছে? সিজু বলে না। ডন বলে, গিরি ভাই আমাদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে এরকম করে, তার মানে আমাদেরকে ফাঁসি দেবে না। গিরি ভাইয়ের অন্য কোনো প্ল্যান আছে। ডন বলে, পয়সা এবং ক্ষমতা থাকবে তো গিরি ভাইয়ের মতন। সিজু বলে, ক্ষমতা থেকে কি লাভ হলো? না পারলো নিজের বউকে প্রোটেক্ট করতে আর না পারলো নিজের বন্ধুকে বাঁচাতে। এমনকি ওর মাকেও তো প্রায় আদমরা করে দিয়েছিলাম আমরা। কি গিরি ভাই, ঠিক বলেছি তো? দেখা যায় গিরির এক ইশারাতে দেখতে না দেখতে এই সিজুর বডিটা ব্লাস্ট হয়ে যায় আর সেটা দেখা মাত্রই ডন প্রচন্ড ভয় পেয়ে যায়। জীবনে প্রথমবার হয়তো ডনকে এরকম ভয় পেতে দেখা গেল। ডন গিরির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে আর দেখা যায় ডনের বডিটাও নিমেষের মধ্যে ব্লাস্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গিরিরা নিজেদের বদলা পূরণ করে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।